নমস্কার, শুভ সন্ধ্যা। আমি মীনাক্ষী চোখ রাখছি মুহূর্তের সংবাদে। আগরতলা পৌর নিগমের পক্ষ থেকে শহরবাসীর জন্য সিভিল হাসপাতাল খোলার পরিকল্পনা নেওয়া হয়েছে। বৃহস্পতিবার রাজধানীর জেকশন গেট এলাকায় পূর্ত দপ্তরের পাকা ভবনটি পরিদর্শন করতে যান আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার, কমিশনার শৈলেশ কুমার যাদব এবং স্বাস্থ্য দপ্তরের সচিব কিরণ গিত্তে। স্বাস্থ্য পরিষেবার মান উন্নত করতে আগরতলা শহরবাসীর জন্য সিভিল হাসপাতাল খোলার পরিকল্পনা নিয়েছে আগরতলা পৌর নিগম। কারণ রাজ্যের প্রধান রেফারেল হাসপাতাল জিবি এবং দ্বিতীয় রেফারেল হাসপাতাল আইজিএম এর মধ্যে অতিরিক্ত চাপ পড়ছে। রাজ্যের বিভিন্ন জেলা থেকে প্রতিদিন বহু রোগে জিবি এবং আইজিএম হাসপাতালমুখী হয়। কারণ ওপিডি বিভাগে দেখা যাচ্ছে প্রতিদিন অত্যন্ত ভিড় হচ্ছে। তাই আগামী দিনে এই দুটি হাসপাতালের উপর থেকে চাপ কমিয়ে রাজ্য সরকার সুপার স্পেশালিটির জন্য ব্যবহার করতে চায়। এর জন্য আগরতলা পৌর নিগমের পক্ষ থেকে শহরবাসীর জন্য সিভিল হাসপাতাল খোলার পরিকল্পনা নেওয়া হয়েছে। বৃহস্পতিবার রাজধানীর জ্যাকসন গেট এলাকায় পূর্ত দপ্তরের পাকা ভবনটি পরিদর্শন করতে যান আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার, কমিশনার শৈলেশ কুমার যাদব এবং স্বাস্থ্য দপ্তরের সচিব কিরণ গিত্তে। স্বাস্থ্য দপ্তরের সচিব সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান, আগরতলা পৌর নিগম প্রস্তাব রেখেছে পৃথক একটি হাসপাতাল খোলার জন্য। স্বাস্থ্য পরিষেবার মান আরও বেশি উন্নয়ন করার জন্য এই পরিকল্পনাতে গ্রহণ করা হয়েছে এবং যে পরিকল্পনা নেওয়া হয়েছে সেই অনুযায়ী যদি আগরতলা পৌর নিগমবাসীর জন্য নতুন করে হাসপাতাল স্থাপন করা সম্ভব হয়, তাহলে এটা পরিচালনা করবে আগরতলা পৌর নিগম। তবে এর জন্য যত ধরনের সহযোগিতার প্রয়োজন তা করবে রাজ্যের স্বাস্থ্য দপ্তর। আরো বলেন, আগরতলা শহরে 6টি আরবান পিএইচসি সেন্টার রয়েছে। এর পাশাপাশি 40টির অধিক সাব সেন্টার রয়েছে। এই সেন্টারগুলি আগামী দিন সিভিল হাসপাতালের সাথে যুক্ত হবে। যখন এই হাসপাতালটি স্থাপন হবে তখন এর দায়িত্ব নেবে আগরতলা পৌর নিগম এবং এর মধ্যে প্রাইমারি হেলথ সার্ভিস, ডায়াগনস্টিক পরিষেবা সহ ওপিটি এবং আইপিটি পরিষেবাও থাকবে বলে জানান তিনি। শহরবাসীদের জন্য স্বাস্থ্য সেবা উন্নয়নের কিছু পরিকল্পনা আছে। হেলথ ডিপার্টমেন্ট আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশনকে সঙ্গে নিয়ে আগরতলা সিভিল হসপিটালের একটা আমরা পরিকল্পনা করছি। তো সেটা খতিয়ে দেখতে কোথায় কোথায় করা যাবে সেটা নিয়ে আমরা আজকে বিল্ডিং আমরা দেখাশোনা করছি। আমাদের যে রাজ্যের যে দুটো হাসপাতাল, গোবিন্দ বল্লভ পন্ত হসপিটাল এবং আইজিএম, এখানে ডেলি ওপিডির প্রচুর ভিড় হচ্ছে। যে আমাদের জিবি হসপিটালের মধ্যে প্রায় 2000 থেকে বেশি ওপিডি হয়, আর আইজিএম হাসপাতালে 1200 পর্যন্ত ওপিডি হয়। তো এই দুটো হসপিটাল আমরা সুপার স্পেশালিটির জন্য আমরা ব্যবহার করতে চাই। আর যে আগরতলা শহরের যারা ডে টু ডে যে প্রাইমারি এবং সেকেন্ডারি যে হেলথ কেয়ার, সেটা আমরা সেপারেটলি আমরা করতে চাই। তো সেটা আমাদের পরিকল্পনা আছে। তো আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশন, মেয়র সাহেব আছেন, কমিশনার সাহেব আছেন, ওনাদের যে কর্পোরেশন মিটিং মধ্যে ডিসকাশন করবেন আর ওনারা প্রস্তাব দেবেন। তো যেভাবে প্রস্তাব আসবে সেভাবে আমরা আগামীকালে আমরা দেখব। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়, আপনি দেখেছেন গত কয়েকদিন যাবৎ আগরতলা শহরের প্রত্যেক স্বাস্থ্য প্রতিষ্ঠান মধ্যে উনি ভিজিট করছেন। বৃহস্পতিবার পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের বিভিন্ন দলের প্রার্থীর এজেন্টদের নিয়ে উমাকান্ত স্কুলের কাউন্টিং হলে যাবতীয় ব্যবস্থাপনা ঘুরে দেখলেন আরও ডক্টর বিশাল কুমার। কাউন্টিং হলের যাবতীয় ব্যবস্থাপনা সরেজমিনে ঘুরে দেখার পর সন্তোষ প্রকাশ করেন বিভিন্ন দলের প্রতিনিধিরা। আগামী 4 জুন লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষণা করা হবে। এদিন উমাকান্ত স্কুলের কাউন্টিং হলে পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের 14টি বিধানসভা কেন্দ্রে ভোট গণনা করা হবে। ভোট গণনাকে কেন্দ্র করে সকল ধরনের উমাকান্ত স্কুলের কাউন্টিং হলে যাবতীয় প্রস্তুতি সেরে নেওয়া হয়েছে। বৃহস্পতিবার বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের নিয়ে উমাকান্ত স্কুলের কাউন্টিং হলের ব্যবস্থাপনা ও তার আশপাশ এলাকা ঘুরে দেখেন পশ্চিম আসনের রিটার্নিং অফিসার ডক্টর বিশাল কুমার। সাথে ছিলেন পশ্চিম জেলার পুলিশ সুপার কিরণ কুমার কে সহ অন্যান্যরা। কাউন্টিং হল ঘুরে দেখার পর রিটার্নিং অফিসার ডক্টর বিশাল কুমার জানান, ভোট গণনার সকল নিয়মাবলী নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের সাথে কথা বলা হয়েছে। সকলের কাছ থেকে সহযোগিতা পাওয়া যাচ্ছে। তিনি আশা ব্যক্ত করেন, সকলের সহযোগিতায় সুন্দর ও শান্তিপূর্ণভাবে ভোট গণনা সম্পন্ন করা যাবে।
होल्डर्स के साथ मीटिंग की, इसमें काउंटिंग रिलेटेड जो भी प्रोसीजर है और जो सिक्योरिटी है उसके बीच में बात हुई और सभी से हमें बहुत कोऑपरेशन मिल रहा है और हम उम्मीद करते हैं कि सभी के साथ लेकर अच्छे से ये काउंटिंग कंप्लीट कर पाएंगे। जो ओपोजिशन का दल का कौन लीडर था सर? आज कैंडिडेट्स की तरफ से उनके एजेंट आए हुए थे, श्री बलाई गोस्वामी भारतीय जनता पार्टी की तरफ से, श्री प्रशांत जी आईएनसी से और कई कैंडिडेट्स भी आए हुए थे और सभी ने हमें सहायता देने के हमारे साथ कार्य करने का आश्वासन दिया। উপস্থিত পশ্চিম জেলার পুলিশ সুপার কিরণ কুমারকে জানান, পরিস্থিতি শান্ত রাখতে ভোট গণনা কেন্দ্রে ত্রিস্তরীয় নিরাপত্তা ব্যবস্থা থাকবে। ভোট গণনা কেন্দ্রের অভ্যন্তরে কেন্দ্রীয় আধা সামরিক বাহিনীর জওয়ানরা নিরাপত্তার দায়িত্বে থাকবে। মাঝে থাকবে টিএসআর ও বাইরে থাকবে রাজ্য পুলিশ। এছাড়াও ভোট কেন্দ্র থেকে 100 মিটার দূরত্বে ব্যারিকেড দেওয়া হবে। ভোট কেন্দ্রের 100 মিটারের মধ্যে কোনো গাড়ি প্রবেশ করতে পারবে না। বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের সাথে মিটিং করে কোনো দলের কর্মীরা কোথায় থাকবে সেই বিষয়ে ঠিক করা হয়েছে। टोटल 3 टायर सिक्योरिटी रहेगा। जैसे कि आपके इनर कॉर्डन में हमारा सेंट्रल फोर्सेस रहेगा और मिडिल कॉर्डन में टीएसआर और आउटर कॉर्डन में हमारा जो डिस्ट्रिक्ट आर्म पुलिस रहेगा। इसके अलावा हम लोगों ने बैरिकेड्स बनाया है 100 मीटर का जो है, उसके अंदर कोई भी गाड़ी अलाउड नहीं है, ओनली पेडेस्ट्रियन है। और जो 100 मीटर ये है वो आइडेंटिफाई करके कौन कौन पार्टी कहाँ रहेगा वो अभी मीटिंग में क्लियर हो गया है। और उधर बैरिकेड्स होगा और उनके जो डेजिग्नेटेड पर्सन है वही अलाउड होगा और स्ट्रिक्ट चेकिंग होगा उसके दिन। जो ऑलरेडी बोल दिया क्या क्या आइटम्स लेके आ सकते हैं, क्या क्या आप पहले आइटम्स तो अच्छे से समझा दिया है। और उनका आईडी कार्ड और फॉर्म 17C या कुछ है वो समझा दिया है, वो सिर्फ वही अलाउ करेंगे। উমাকান্ত স্কুলের কাউন্টিং হলে ভোট গণনার ব্যবস্থাপনা সরেজমিনে ঘুরে দেখার পর বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা সন্তোষ প্রকাশ করেন। শান্তন টিভি। গণ আন্দোলন দেখে দায় এড়াতে মন্ত্রীর মস্তানি কর্মীদের সাথে যুবকরা তালা ঝুলিয়ে ছড়িয়ে দিল সোনামুড়া বিদ্যুৎ নিগম অফিসে। গত কয়েকদিন রাজ্য বিদ্যুৎ ও পানীয় জলের দাবিতে গণ আন্দোলন দেখে মন্ত্রীর মাথা গরম হয়ে গেছে। মুখে যা আসছে তাই বলছেন তিনি বিদ্যুৎ কর্মীদের সাথে অত্যন্ত দুর্ব্যবহারও করে চলেছেন, যা দেখে তাজ্জব আমজনতা। বিগত দিনে ক্যামেরার আড়ালে রাজ্যের মন্ত্রীবাবুদের দুর্ব্যবহারের কথা মানুষ শুনেছেন, কিন্তু এবার মন্ত্রী রতনলাল নাথ সরাসরি ক্যামেরার সামনে এসে বিদ্যুৎ সংস্থা ফিডকোর কর্মীদের হুমকি দিচ্ছেন, সত্য কথা না বললে তিনি হাত তুলবেন সেই বিদ্যুৎ কর্মীর উপর। শুধু তাই নয়, তিনি বলছেন তুলে নিয়ে যাবেন বিদ্যুৎ কর্মীকে, কিন্তু কোথায়, কেন, কিভাবে নিয়ে যাবেন সেটা স্পষ্ট না হলেও একজন মন্ত্রীর এই ধরনের মস্তানি কোনোভাবেই বিকাশ ত্রিপুরায় গ্রহণযোগ্য নয়। মন্ত্রীমশাই আঙ্গুল নাচিয়ে যেভাবে বিদ্যুৎ কর্মীকে শাসিয়েছেন সেটা হয়তো ভারতে নজিরবিহীন ঘটনা। এমনকি মন্ত্রী নিজের মুখেই বলছেন তিনি প্রচন্ড বাজে টাইপের লোক, কিন্তু সুশাসন জমানায় এ কেমন দুঃশাসন মন্ত্রীমশাইয়ের, সেই প্রশ্ন অনেকেরই। তিনি আগে সংবাদ মাধ্যমের কর্মীদের সাথে বিশ্রে ব্যবহার করেছেন, এখন নিজের দপ্তরের কর্মীদের সাথেই তিনি মিল খাচ্ছেন না। কিন্তু প্রশ্ন হচ্ছে, মন্ত্রী এ ধরনের ব্যবহার একের পর এক সংঘটিত হলেও কেন কোনো ব্যবস্থা নিচ্ছে না সরকার প্রধান এবং তার দল? মন্ত্রী এই ধরনের ব্যবহারে দিন দিন গ্রহণযোগ্যতা হারাচ্ছে দলের এবং সরকারের। মন্ত্রী কর্মীর সংকট এবং সঠিক ব্যবস্থাপনার কারণে বিদ্যুৎ নিগম রাজ্যে অচল হয়ে পড়ার মতো ঘটনা। প্রতিদিন রাস্তা অবরোধ, বিদ্যুৎ অফিস ঘেরাও, বিদ্যুৎ অফিস তালা সহ বিভিন্ন রকমের আন্দোলন সংঘটিত হচ্ছে। এর পেছনে যে কি দুর্বলতা রয়েছে সেটা একবারও ভেবে দেখার প্রয়োজন মনে না করে কখনো মন্ত্রী আমজনতা, আবার কখনো কর্মীদের উপর দোষ চাপাচ্ছেন। তুমি রাখো না, একটু ওয়েট করো, আমি তাহলে ওই চ্যানেলটা ফোন করে কয়ে দিব আজকে বইতো না। জিনিস যা বলো সত্য বলো, তোমাদের বারবার বলছি আমার সাথে মিথ্যা বলবে না। আমি কিন্তু হাত উঠিয়ে নেবো, আমি কিন্তু হাত উঠিয়ে নেবো, আমি কিন্তু হাত উঠিয়ে নেবো। আমি দরকার তোমার তুলে নিয়ে যাও, আমি দরকার তোমার তুলে নিয়ে যাও, আমি দরকার তোমার তুলে নিয়ে যাও। আমাকে চেনো না তুমি, আমি প্রচন্ড বাজে টাইপের। ঘূর্ণিঝড় সংঘটিত হওয়ার প্রায় 3 দিন অতিক্রান্ত হতে চলেছে, কিন্তু এখনো দিকে দিকে আন্দোলন শেষ হয়নি। বৃহস্পতিবার আন্দোলন সংঘটিত হয়েছে সোনামুড়াতেও। সোনামুড়া বিদ্যুৎ নিগমের অফিসে তালা ঝুলিয়ে দেয় যুবকরা। তাদের বক্তব্য, দীর্ঘ 15 দিন ধরে সোনামুড়া দুর্গাপুর মসজিদ সংলগ্ন ট্রান্সফরমার নষ্ট হয়ে আছে।
বহুবার নিগমের অফিস চক্কর কাটলেও মিলছে না নতুন ট্রান্সফরমার এবং গত 10 দিন ধরে বিদ্যুৎ সমস্যা এলাকায় চরম আকার ধারণ করেছে এবং বহু বাড়ি ঘরের টিভি, ফ্রিজ সহ বৈদ্যুতিক সরঞ্জাম নষ্ট হয়ে গেছে। গত 2 দিন ধরে বহু বাড়ি ঘরে বিদ্যুৎ নেই। বৃহস্পতিবার সোনামুড়া বিদ্যুৎ অফিসে আসার পর তাদের জানিয়ে দেওয়া হয় কর্মীরা কেউ কেউ রয়েছে ছুটিতে, আবার কেউ কেউ নেই অফিসে। তারপর বিদ্যুৎ নিগমের অফিস তালা ঝুলিয়ে দেয় ক্ষুব্ধ যুবকরা। দীর্ঘ 2 ঘন্টা সময় তালাবন্দি অবস্থায় থাকে বিদ্যুৎ নিগম অফিসে। 5-6 দিন আমাদের ফ্রিজ, টিভি অনেক কিছু নষ্ট হয়েছে। এখন আমরা মূল কথা আমরা কোনো পানি পাইতে আসি না। কারেন্ট থাকলে আমরা পানি পাই, আমরা যা 10-15 দিন কোনো পানি পাইতে আসি না। আমরা অনেক ভোগান্তি সৃষ্টি হইতেছে। মানে কোনো জলে খাওয়ার জল আনতে বহুত কষ্ট হইতেছে। মোটর কিছু চলতে আসে না, ফ্রিজ সব নষ্ট। ঘরে ছোটো ছোটো বাচ্চারা আছে, বাচ্চারা খুব অনেক অসুস্থ হয়ে পড়ছে। মুরব্বী আছে, তারা তো কারেন্ট না থাকার কারণে তারা অনেক অসুস্থ হয়ে পড়ছে। এই গরমের ভিতর না অনেক মানে কারেন্ট নাই, কিছুই নাই, সব বন্ধ। এটা তো শহর লাগু একটা অঞ্চল, তোমরা দুর্গাপুর, এখানে তো গাছপালা না বেশি একটা নাই, তারপরে কেন সমস্যা হইতেছে? আমরা তো আইতাছি, তারা রিপোর্ট দিতেছি, জানাইতেছি, তারা জন্য করতেছে, আমরা মানছি, অনেক কথা মানছি, তারা অনেক গাবিলিত আছে, তারা যায় না, তারা এখান থেকে বই আমরা যাবো, তোমরা যাও, আমরা যাবো, তোমরা যাও, আমরা যাই বইতেই তারা কোনো যায় না। লাইনে কোনো ফল্ট আছে? ট্রান্সফরমার আসবো আজকে কইছে 15 দিন আগে ট্রান্সফরমার আইবো কইছে, কিন্তু এখন ট্রান্সফরমার দেয়া নাই। লাইনে কি ফল্ট আছে মানে কি? লাইন তো নাই, তাহলে কোনো ফল্ট নাই, ট্রান্সফরমার গেছে। এলাকার শতাধিক পরিবারের এই সমস্যা কবে সমাধান হবে সে বিষয়ে কোনো কিছুই বলতে পারছে না নিগমের কর্মীরা। মন্ত্রীমশাই সেই সমস্যা সমাধান না করে তিনি যাচ্ছেন কর্মীদের মারধর করতে, তুলে নিয়ে আসতে। কিন্তু এই ধরনের মস্তানি বোধ হয় আগে রাজ্যের মানুষ কখনো দেখেনি। শান্তন টিভি। আটা মিল পরিদর্শনে গেলেন মন্ত্রী সুশান্ত চৌধুরী। পেট্রোল ও ডিজেল নিয়ে বিভ্রান্ত না হওয়ার আহ্বান করলেন তিনি। রাজ্যে ন্যায্য মূল্যের দোকানগুলির মাধ্যমে জনগণের কাছে সঠিক এবং গুণমান সম্পন্ন খাদ্য সামগ্রী পৌঁছে দিতে বদ্ধপরিকর রাজ্যের খাদ্য ও জনসংভরণ দপ্তর। ত্রিপুরা সরকারের খাদ্য দপ্তরের তরফে ন্যায্য মূল্যের দোকানগুলিতে সরবরাহের জন্য রেশনের আটা কলগুলিকে গম দেওয়া হয়। তার পরিবর্তে আটা কলগুলি আটা সরবরাহ করে রাজ্য সরকারকে। বৃহস্পতিবার দুপুরে উষাবাজার সংলগ্ন পাইওনিয়ার আটা মিল পরিদর্শন করে খাদ্য প্রক্রিয়াকরণ এবং সংরক্ষণের প্রক্রিয়া সংক্রান্ত বিভিন্ন বিষয় সরেজমিনে খতিয়ে দেখেন খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী। তিনি সার্বিক ব্যবস্থাপনা পরিদর্শন করে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, গোটা দেশের মধ্যে সবচেয়ে শক্তিশালী পিডিএস ত্রিপুরা রাজ্যে রয়েছে। এ রাজ্যে আধুনিক প্রযুক্তির মাধ্যমে তৈরি হচ্ছে আটা, ময়দা, সুজি। এদিন মন্ত্রীর সঙ্গে ছিলেন খাদ্য দপ্তরের অধিকর্তা সহ অন্যান্য আধিকারিক। আমাদের রাজ্যে পিডিএস অর্থাৎ রেশন শপের মাধ্যমে যে আটা, ময়দা, সয়াবিন এগুলো প্রদান করা হয় সাবসিডাইজড রেটে, তা যারা ম্যানুফ্যাকচারার, যারা এগুলোকে তৈরি করে, প্রস্তুতকারক কিছু মিল রয়েছে। তো আমাদের এয়ারপোর্ট স্থিত একটা মিল রয়েছে, যাতে আমরা সকালে গেলাম, বৈজনগর গেলাম, আজকে এখানে আমরা সিস্টার এই কোম্পানিতে এসেছি, ডাইরেক্টর ফুড, এডিশনাল ডাইরেক্টর, ডেপুটি ডিরেক্টর, তাদেরকে সঙ্গে নিয়ে, এবং আজকে সারাদিন আমরা এই মিলগুলোকে ঘুরে কোথায় কিভাবে এই জিনিসগুলো হচ্ছে, গুণগত মান বজায় রাখা হচ্ছে কিনা সেই জিনিসগুলো আমরা দেখছি। এবং আমাদের রাজ্যে যে পিডিএস সিস্টেম, এটা ভারতবর্ষের অনেক রাজ্য থেকে খুব শক্তিশালী সিস্টেম। আপনার ভারতবর্ষের অনেক রাজ্য রয়েছে যেখানে পিডিএস সিস্টেম নেই, কিন্তু আমাদের রাজ্যে এই পিডিএস সিস্টেমটা যথেষ্ট শক্তিশালী, সংঘবদ্ধ, এবং মানুষ প্রতিনিয়ত কম দামে সাবসিডাইজড রেটে অনেক জিনিস তারা পাচ্ছে। আজকে খাদ্য দপ্তরের তরফ থেকে আমরা এখানে এসেছি, খুব মানে রোবাস্ট ইনফ্রাস্ট্রাকচার যাকে বলে, তাদের খুব সুন্দর ইনফ্রাস্ট্রাকচার, সিস্টেম্যাটিক, সফিস্টিকেটেড মেশিন, মডার্নাইজড মেশিন, যার মাধ্যমে আপনার গম থেকে আটা বেরোচ্ছে, ময়দা বেরোচ্ছে, সুজি বেরোচ্ছে, আমাদের সয়াবিন আলাদা রয়েছে, বা বিভিন্ন মিলগুলোতে যে আমরা গেলাম একই কায়দায় তারা এই জিনিসগুলো করছে। আমাদের রাজ্য সরকারের দায়িত্ব, কর্তব্য হচ্ছে তাদের পাশে থেকে আগামী দিনে তাদেরকে প্রমোট করা। পরে মন্ত্রী সংবাদ মাধ্যমকে আরও একটি বিষয় অবগত করেন।
মন্ত্রী বলেন, পেট্রোল ও ডিজেল নিয়ে অযথা বিভ্রান্ত হওয়ার কোনো কারণ নেই। প্রায় 6 থেকে 7 দিনের পেট্রোল ও ডিজেল মজুদ রয়েছে রাজ্যে। তবে প্রবল ঘূর্ণিঝড়ে আংশিক ক্ষতি হয়েছে বদরপুর লামডিং রেল স্টেশনের রেল লাইন। কিছু কিছু জায়গায় কাঁদা ও জল জমে গেছে। এ বিষয়ে এনএফ রেলওয়ের সাথে যোগাযোগ রাখা হচ্ছে। আগামী 2 দিনের মধ্যে রাস্তার সমস্যা সমাধান করতে যুদ্ধকালীনভাবে কাজ চলছে। পাশাপাশি খাদ্যশস্য পর্যাপ্ত পরিমাণে মজুদ রয়েছে। অযথা বিভ্রান্ত না হওয়ার জন্য আহ্বান করলেন মন্ত্রী সুশান্ত চৌধুরী। যার তুলনায় যোগানটা কম ছিল, তাই ভিড় ছিল। তো এখন কিন্তু বর্তমানটা এমন নয়, আমাদের অনুকূলে রয়েছে প্রকৃতি। আপনারা জানেন যে রিমাল সেখানে তার তাণ্ডব ঘটিয়েছে এবং তার থেকেই এই প্রকৃতির আমাদের এই আসামের সঙ্গে যে কানেক্টিভিটি সেটা আমাদের মাঝে মাঝে বিচ্ছিন্ন হয়ে যায়। এবার প্যানিকের কোনো কারণ নেই, আমাদের কাছে সাফিসিয়েন্ট স্টক রয়েছে, 7 দিনের স্টক আছে প্রায়। এবং এনএফ রেলওয়ে জিএম এর সঙ্গে আমার জাস্ট কথা হলো, অন্যান্য আধিকারিকদের সঙ্গে কথা হলো, আমাদের ডাইরেক্টর, আমাদের সেক্রেটারি ফুড, আমি ব্যক্তিগতভাবে তাদের সঙ্গে যোগাযোগ রেখে চলেছি এবং আমাদেরকে তারা আশ্বস্ত করেছেন আগামী 2 থেকে 3 দিনের মধ্যে রেলের যা আমাদের কানেক্টিভিটি যে বর্তমানে বন্ধ রয়েছে 2 থেকে 3 দিনের মধ্যে সেটা রেস্টোর করা হবে। পুনরায় আবার পেট্রোলের যে ডিজেলের যে আমাদের যেটা শর্টেজ বলা হচ্ছে সেই শর্টেজ নেই, আবার পুনরায় পেট্রোল এবং ডিজেল রাজ্যে আসতে শুরু করবে। প্যানিক, নাথিং টু ওয়ারি অ্যাবাউট, এভরিথিং উইল বি রেস্টোর্ড, এভরিথিং উইল বি পুট ইন ট্র্যাক। এদিন মন্ত্রী বিভিন্ন মিল ঘুরে দেখে সন্তুষ্ট ব্যক্ত করেন। শান্তন টিভি। রাজধানী চন্দ্রপুর আইএসবিটি থেকে আটক এক মহিলা সহ 3 বাংলাদেশি নাগরিক ধৃতরা অবৈধভাবে সোনামুড়া সীমান্ত দিয়ে রাজ্যে এসেছে। তাদের সহযোগিতা করেছে দালাল। অভিযুক্ত দালাল গাড়ি দিয়ে তাদের আগরতলা রেল স্টেশনের বাইরে নামিয়ে দিয়ে যায়, কিন্তু রেল না পেয়ে অটো করে তারা চন্দ্রপুর আইএসবিটিতে চলে আসে। তারপর তারা চন্দ্রপুর আইএসবিটি থেকে বাস দিয়ে রাজ্যের বাইরে যাওয়ার চেষ্টা করেছিল। তারপরেই পুলিশের হাতে আটক হয় তারা। দীর্ঘদিন ধরেই রাজ্যে মাথাচাড়া দিয়ে উঠেছে মানব পাচার চক্র। গোপন খবরের ভিত্তিতে এনআইএ নিয়মিত রাজ্যে অভিযান চালিয়ে বাংলাদেশিদের জালে তুলছে, কিন্তু তারপরও নিয়ন্ত্রণে নেই মানব পাচার। মঙ্গলবারও আন্তর্জাতিক মানব পাচারকারী জলিল মিয়াকে এনআইএর একটি দল গ্রেপ্তার করেছে। এর আগেও কয়েকজন মানব পাচারকারীকে এনআইএ গ্রেপ্তার করে দিল্লি নিয়ে যায়, কিন্তু তারপরও মানব পাচার নিয়ন্ত্রণে আনা সম্ভব হচ্ছে না। বুধবার বিকেলে রাজধানী চন্দ্রপুর আইএসবিটি থেকে 3 বাংলাদেশি নাগরিককে আটক করল পূর্ব আগরতলা থানার পুলিশ। ধৃতদের মধ্যে 2 জন পুরুষ ও 1 জন মহিলা। অবৈধভাবে তারা রাজ্যে আসে। পূর্ব আগরতলা থানার ওসি জানান, বুধবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন চন্দ্রপুর আইএসবিটিতে 2 জন পুরুষ ও 1 জন মহিলা সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করছে। সেই সংবাদের উপর ভিত্তি করে পূর্ব থানার পুলিশ চন্দ্রপুর আইএসবিটিতে ছুটে যায়। পুলিশ সন্দেহজনক 3 জনকে আটক করে। ধৃতরা নূর মোহাম্মদ, মোহাম্মদ আব্দুল্লাহ, আসমাউল হোসনা। তাদের জিজ্ঞাসাবাদ চালানোর পর তারা স্বীকার করে তাদের বাড়ি বাংলাদেশে। তাদের কাছ থেকে বেশ কিছু ভারতীয় ও বাংলাদেশি টাকা উদ্ধার হয়। সুনির্দিষ্ট ধারায় তাদের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে। ধৃতরা অবৈধভাবে সোনামুড়া সীমান্ত দিয়ে রাজ্যে এসেছে। তাদের সহযোগিতা করছে দালাল। অভিযুক্ত দালাল গাড়ি দিয়ে তাদের আগরতলা রেল স্টেশনের বাইরে নামিয়ে দিয়ে যায়, কিন্তু রেল না পেয়ে অটো গাড়ি দিয়ে তারা চন্দ্রপুর আইএসবিটিতে চলে আসে। তারপর তারা চন্দ্রপুর আইএসবিটি থেকে বাস দিয়ে রাজ্যের বাইরে যাওয়ার চেষ্টা করেছিল। তাদের তল্লাশি করে একটি মোবাইল ভারতীয় 33,000 3,300 টাকা এবং বাংলাদেশের 1,260 টাকা উদ্ধার করা হয়। অ্যাকচুয়ালি গতকালকে বিকাল 3টা নাগাদ আমাদের থানার সাব ইন্সপেক্টর দিলীপ দাস মোবাইলে ছিল। তখনই একটা ইনফরমেশন আসে যে চন্দ্রপুর আইএসবিটিতে 3 জন লোক সন্দেহভাজন ঘোরাফেরা করছে। তো তাদের থেকে সন্দেহ হওয়াতে আমাদের ফোন করে সাথে সাথে আমরা পুলিশ অফিসার ওখানে পাঠাই। গিয়ে তাদের 3 জন লোককেই পায়। তাদের জিজ্ঞাসাবাদ করে তাদের নাম ঠিকানা তারা বলে। তাদের নাম মোহাম্মদ নূর মোহাম্মদ আব্দুল্লাহ, মিসেস আসমাউল হোসনা। তো তারা স্বীকার করে তারা বাংলাদেশি। তারা অবৈধভাবে উইদাউট পাসপোর্ট এবং ভিসা ছাড়া তারা ভারতে প্রবেশ করেছে। তারা গতকালকেই তারা সোনামুড়া কুমিল্লা বর্ডার এবং সোনামুড়া দিয়ে তারা প্রাইমারি ইন্টারভিউশন যেটা বলেছে ওই দিক দিয়ে তারা
দালাল মারফত তারা এদিক দিয়ে ক্রস করেছে। তাদের ওখান থেকে আগরতলা রেল স্টেশনের বাইরে একটা গাড়ি দিয়ে নামিয়ে দিয়ে যায়। তখন তারা স্টেশনে যায়, গিয়ে তারা ট্রেন পায়নি, ট্রেন নেই আর গতকালকে। তখন তারা একটা অটো করে তারা চন্দ্রপুর আইএসবিটিতে চলে এসছে। কেউ বলেছে এখানে বাসে বাইরে যেতে পারবে। তখনই তাদের সন্দেহ হওয়াতে আমাদের কাছে খবর আসে। তো আমরা তাদের থানাতে নিয়ে আসি। তাদের কাছে একটা কেস হয়েছে এবং তাদের কাছে তল্লাশি করার পর একটি মোবাইল, ভারতীয় টাকা ৩,৩০০ টাকা এবং বাংলাদেশি টাকা ১২৬০ টাকা তাদের কাছ থেকে সিজ করা হয়। আজকে তাদের আমরা কোর্টে পাঠাবো। তাদের মধ্যে পুরুষ দুজনকে আমরা পুলিশ রিমান্ড চেয়েছি 3 দিনের। পুলিশ রিমান্ডে এনে আমরা জিজ্ঞাসাবাদ করব তারা কাদের সাহায্যে তারা ভারতে প্রবেশ করেছে। ওই বেসিসে আমরা যে টাউট আছে, দালাল আছে, তাকে আমরা অ্যারেস্ট করবো। তারা কোথায় যাচ্ছিল এখান থেকে? তারা তাদের প্রাইমারি জিজ্ঞাসাবাদে যেটুকু বলেছে তারা পাঞ্জাবে যাবে। পাঞ্জাবে ওখানে দোকানে কোথাও কাজ করবে, এটা তারা একটা এক্সপিরিয়েন্স পেয়েছে। এই জন্য তারা পাঞ্জাবে যাওয়ার জন্য এসেছে। বৃহস্পতিবার ধৃতদের আদালতে সোপর্দ করে পুলিশ। ধৃত 2 পুরুষ ব্যক্তির পুলিশ রিমান্ডের আর্জি জানানো হয়। পুলিশ প্রাথমিক তদন্তে জানতে পারে ধৃত 3 জন রেল দিয়ে পাঞ্জাব যাওয়ার চেষ্টা করেছিল। শান্তন টিভি। বিদ্যুৎ নিগমের সিনিয়র ম্যানেজার অপু পালকে হাতিয়ার করে আন্দোলনে সামিল হলো বিদ্যুৎ দপ্তরে কর্মরত ইঞ্জিনিয়ারদের ফোরাম। অপু পালকে হেনস্থার অভিযোগ উত্থাপন করে আইনজীবীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবিতে বিদ্যুৎ দপ্তরের অফিসের সামনে বিক্ষোভ প্রদর্শন দপ্তরের ইঞ্জিনিয়ারদের। বিদ্যুৎ নিগমের ব্যর্থতা সম্পর্কে সমগ্র রাজ্যের মানুষ অবগত। রাজ্য জুড়ে বিদ্যুৎ বিভ্রাটের কারণে নাজেহাল মানুষ ক্ষুব্ধ। জায়গায় জায়গায় বিদ্যুৎ দপ্তরের অফিসে ঝোলানো হচ্ছে তালা। বিদ্যুতের দাবিতে সড়ক পর্যন্ত অবরোধ করা হচ্ছে, তাতেও বিদ্যুৎ দপ্তরের আধিকারিকদের কুম্ভ নিদ্রা ভঙ্গ হচ্ছে না। বুধবার বিদ্যুতের দাবিতে আইনজীবীরা রাজধানীর ফায়ার সার্ভিস চৌমুহনীতে সড়ক অবরোধে সামিল হয়। পরিস্থিতি বেগতিক বুঝতে পেরে আইজিএম হাসপাতাল সংলগ্ন বিদ্যুৎ নিগম অফিসের সিনিয়র ম্যানেজার অপু পাল আদালত চত্বরে ছুটে যান। তখন ক্ষুব্ধ আইনজীবীরা অপু পালকে সেখানে বসিয়ে রাখে। আইনজীবীদের স্পষ্ট বক্তব্য, আদালতে বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক না হওয়া পর্যন্ত অপু পালকে ছাড়া হবে না। অপু পাল সেখানে সকলের সামনে, এমনকি সংবাদ মাধ্যমের সামনে স্বীকার করে দপ্তরের 1912 নম্বরে কল করলে কল রিসিভ করা হয় না, তা তিনিও জানেন। কিন্তু তিনি কি করবেন? যদিও সেই সময় দপ্তরের কোনো আধিকারিক ঘটনাস্থলে যাওয়ার সাহস দেখাননি। শেষ পর্যন্ত দপ্তরের মন্ত্রীর হস্তক্ষেপে আইনজীবীরা আন্দোলন প্রত্যাহার করে নেন। এই ঘটনার পর বিদ্যুৎ দপ্তরের ব্যর্থতা প্রকাশ্যে চলে আসে। এবার নিজেদের ব্যর্থতা ঢাকতে পাল্টা ময়দানে নামলো বিদ্যুৎ দপ্তরে কর্মরত ইঞ্জিনিয়ারদের ফোরাম। বৃহস্পতিবার বিদ্যুৎ দপ্তরে কর্মরত ইঞ্জিনিয়াররা রাজধানীর বনমালীপুর স্থিত বিদ্যুৎ নিগমের অফিসের সামনে বিক্ষোভ প্রদর্শন করেন। উপস্থিত ছিলেন বিদ্যুৎ দপ্তরের এজিএম মিতা সাহা সহ অন্যান্যরা। তাদের অভিযোগ, বিদ্যুৎ দপ্তরের সিনিয়র ম্যানেজার অপু পালকে হেনস্থা করেছে আইনজীবীরা, তাই আইনজীবীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে। তবে এদিন সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিতে গিয়ে নিজেদের ব্যর্থতা এক প্রকার স্বীকার করে নেন দপ্তরের এজিএম মিতা সাহা। তিনি নিজে স্বীকার করেন 1912 নম্বরে একসাথে 25 জন লোকের কল রিসিভ করা সম্ভব, কিন্তু রাজ্যে বিদ্যুৎ গ্রাহক রয়েছে 9 লক্ষ। তার 1% লোকও একসাথে 1912 নম্বরে কল করতে পারবে না। অর্থাৎ দপ্তরের ভুল নীতি ও পরিকল্পনার ফলে ভোগান্তির শিকার হতে হচ্ছে গ্রাহকদের। টাকা অ্যালোটেড হয়েছে, আমরা করেছি, আমরা ইলেকশনের জন্য আগে করতে পারিনি, ইলেকশনের পরে করতে পারিনি, পরীক্ষা ছিল আগরতলা শহরে শাটডাউন। আপনি যদি আমাদের সঙ্গে বা ডিজিএম ওয়ানের সঙ্গে রেগুলার থাকেন, আপনাকে আমি 1 মাস 2 মাসের প্ল্যানিং দিয়ে দেবো যে আমরা কেন করতে পারিনি, কোথায় করতে পারিনি। এই গরমের দিনে 2 দিন বর্দোয়ালিতে শাটডাউন নিয়েছে। আমি বলছি আইডি এই গরমের মধ্যে শাটডাউনটা নিল, কিন্তু উপায় নেই, গাছ কাটতে হবে, শাটডাউন নিতে হবে। কিন্তু গরম সেদিন তুঙ্গে, আমরা কোন দিক মানবো? গরম মানবো, বৃষ্টি মানবো, পরীক্ষা মানবো, ইলেকশন? বর্দোয়ালিতে গভর্নমেন্ট প্রেস দেওয়া যাবে না। গভর্নমেন্ট প্রেস মানে সেই দিন আপনি দিতে পারবেন না, গভর্নমেন্ট প্রেসের ফিডারে আপনি লাইন কাটতেই পারবেন না যতদিন না অব্দি ব্যালট পেপার সাইন হবে। প্রত্যেকটা ইস্যুর জন্য আমরা কাটতে পারি না বা কাজটা করতে পারি। শোনেন, অন্য দপ্তরে গাফিলতি থাকতে পারে, আমাদের দপ্তরে 5% লোক হয়তো বা আছে, কিন্তু বাকি আর বিশেষ করে আগরতলায় যারা কাজ করে 100% সিনসিয়ারিটি নিয়ে কাজ করে। ডেপুটেশন প্রদান করা হয় বিদ্যুৎ নিগমের ম্যানেজিং ডিরেক্টরের কাছে। দাবি করা হয়েছে অবিলম্বে অভিযুক্ত আইনজীবীর বিরুদ্ধে শাস্তির ব্যবস্থা গ্রহণ করার জন্য। উপস্থিত ছিলেন বিদ্যুৎ দপ্তরের এজিএম মিতা সাহা সহ অন্যান্যরা। এজিএম মিতা সাহা জানান, আদালত চত্বরে অপু পালের সাথে যে ঘটনাটি সংঘটিত হয়েছে সেটা সম্পূর্ণ পূর্বের পরিকল্পনা ছিল, কারণ সেখানে বিভিন্ন দপ্তরের লোক ছিলেন।
এভাবে একজন সিনিয়র ম্যানেজারকে শারীরিক নিগ্রহ করা অমানবিক ঘটনা। সে সময় কর্তব্যরত অবস্থায় ছিলেন অপু পাল, তাই অভিযুক্ত আইনজীবীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। তিনি আরো জানান, প্রাকৃতিক বিপর্যয়ে বিদ্যুৎ পরিষেবা বিপর্যস্ত হলে প্রথমে 11,000 ভোল্টের লাইন সংস্কার করতে হয়, তারপর একটি লাইন সংস্কার করতে হয়, তারপর সিঙ্গেল কল নেওয়া হয়। ধারাবাহিক প্রক্রিয়ার মাধ্যমে কাজ এগিয়ে নিয়ে যেতে হয়, কিন্তু নিয়মের বাইরে গিয়ে কাজ করা সম্ভব নয় বিদ্যুৎ কর্মীদের জন্য। তিনি আরো বলেন, গত কয়েক মাসে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা সহ নির্বাচন ছিল, যার কারণে মরশুম অনুযায়ী গাছ কাটা সম্ভব হয়নি। তারপরেও অস্বাভাবিক গরমের মধ্যে গত কয়েকদিনের বিভিন্ন লাইন শাটডাউন করে গাছ কাটা হয়েছে। তারপরেও রাত্রে সম্প্রতি রেমাল নামে ঘূর্ণিঝড়ে এত বড় ক্ষয়ক্ষতি হয়েছে। তিনি আরো বলেন, বিদ্যুৎ নিগমের কর্মীরা যথেষ্ট সচেতন এবং সক্রিয়ভাবে কাজ করে। বিশেষ করে আগরতলার যারা দায়িত্ব পালন করছে তারা সকলেই অত্যন্ত সক্রিয়ভাবে দায়িত্ব পালন করছে, কিন্তু বিদ্যুৎ সমস্যা হলে কিছুটা হলেও সহ্য করতে হবে। বিশেষ করে আগরতলায় থাকলে এগুলি অভ্যেস করে নিতে হবে বলে জানান তিনি। সেখানে বিভিন্ন দপ্তরের লোকও ছিল, তার মানে ঘটনাটা আগের থেকে প্রিপ্ল্যান ছিল। আমি মনে করবো না আমরা যে ঘটনাটা ইনস্ট্যান্ট হিট অফ দ্য মোমেন্ট হয়েছে, এটা আমাদের বললে হবে না। আমাদের টেকনিক্যালি কতগুলো ম্যাটার আছে, আমাদের লাইনটা কিভাবে ঠিক করতে হয়। আমাদের 11,000 ভোল্টের লাইনটা আগে ঠিক করতে লাগে, কারণ 11,000 ভোল্টের লাইন ঠিক হলে তারপরে আমার নেক্সট এলটি লাইন ঠিক করতে লাগে। এলটিটা আমি যে ঠিক করব, চার্জ করব, 11,000টা ঠিক না হলে আমি এলটিটা চার্জ করব কিভাবে? আমার তো পাওয়ার নেই। তা আমাদের সার্কেল ওয়ানে 50টা 11,000 কেবি লাইন আছে, আমি কম বেশি মিলিয়ে বললাম। 11,000 কে প্রত্যেকটা লাইন এফেক্টেড হয়েছে গাছের ডালা পড়ে। আমি দিন করে আপনাদের নিয়ে যাব। আপনারা করেননি, সে প্রমাণ আমাদের কাছে আছে। গরমের দিনে এই আমরা ইলেকশনের জন্য আমাদের দিলে হয়েছে, ইলেকশনের আগে না, সিজন ওয়াইজ যে পরিষ্কার করা করেন না আপনারা। টাকা অ্যালোটেড হয়েছে, আমরা করেছি। আমরা ইলেকশনের জন্য আগে করতে পারিনি, ইলেকশনের পরে করতে পারিনি। পরীক্ষা ছিল আগরতলা শহরে শাটডাউন। আপনি যদি আমাদের সঙ্গে বা ডিজেএম ওয়ানের সঙ্গে রেগুলার থাকেন, আপনাকে আমি 1 মাস 2 মাসের প্ল্যানিং দিয়ে দেবো যে আমরা কেন করতে পারিনি, কোথায় করতে পারিনি। এই গরমের দিনে 2 দিন বর্দোয়ালিতে শাটডাউন নিয়েছে। 19-12 নম্বর ছাড়াও বিদ্যুৎ দপ্তর থেকে গ্রাহকরা যেন অভিযোগ জানাতে পারে তারা জন্য হোয়াটসঅ্যাপ নাম্বার এবং অনলাইনে অভিযোগ জানানোর ব্যবস্থা রাখা হয়েছে। 19-12 নম্বরে কল ব্যতীত বিকল্প ব্যবস্থাগুলি সম্পর্কে গ্রাহকরা কতটা অবগত রয়েছে তা নিয়েও সন্দেহ রয়েছে। তবে বিদ্যুৎ দপ্তরের কর্মীরা হারে হারে অনুধাবন করতে পারছেন যে দপ্তরের সঠিক পরিকল্পনার অভাবে ভোগান্তির শিকার হতে হচ্ছে গ্রাহকদের। এখন দেখার দপ্তর বিষয়টির প্রতি কতটা নজর দেয়। শান্তন টিভি। গোমতী নদীর জলে তলিয়ে যাওয়া করিম খানের দেহ উদ্ধার হয় মেলাঘর ঘ্রাণতলী এলাকায়। কান্নায় ভেঙে পড়েছে পরিবারের লোকজন। অবশেষে 2 দিন পর মেলাঘর ঘ্রাণতলী এলাকা দিয়ে বয়ে যাওয়া গোমতী নদী থেকে করিম খানের পচা গলা মৃতদেহ উদ্ধার হয়। জানা গেছে, গত মঙ্গলবার মেলাঘর ইন্দিরানগর 9 নম্বর ওয়ার্ডের বাসিন্দা করিম খান গোমতী নদী থেকে বন্যার জলে ভেসে আসা লাকড়ি ধরতে জলে ঝাঁপ দিয়েছিলেন, কিন্তু জলের প্রবল স্রোতে করিম খান জলের নিচে তলিয়ে যায়। পরে মেলাঘর অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা এবং এনডিআরএফ এর কর্মীরা দীর্ঘ সময় ধরে নদীতে করিম খানের দেহ উদ্ধারের চেষ্টা চালিয়েছিল, কিন্তু করিম খানের দেহ উদ্ধার হয়নি। অবশেষে বৃহস্পতিবার 7 সকালে এলাকাবাসী ঘটনাস্থল থেকে প্রায় 100 মিটার দূরে বালুর চরে করিম খানের পচা গলা দেহ দেখতে পায়। পরে খবর দেওয়া হয় মেলাঘর থানা এবং মেলাঘর অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীদের। খবর পেয়ে ঘটনাস্থলে দ্রুত ছুটে আসে মেলাঘর অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা, কিন্তু 2.5 ঘন্টা পর মেলাঘর থানার পুলিশ ঘটনাস্থলে এসে পৌঁছায়। এদিকে এই ঘটনার খবর পেয়ে নদীর দুপাশের মানুষ এসে জড়ো হয়। পরে পুলিশ নদী থেকে করিম খানের পচা গলা মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে মর্গে পাঠায়। কি হয়েছে এখানে? সকালবেলা আমরা নদী ঘাটে আইসি, খাওয়ার পরে দেখি একটা মানুষ বাঁচতে বাঁচতে ওই দিক থেকে আইতেছে, আয়া আমার বাড়ি নামাজ আটকাইছে। তখন আমরা প্রশাসনকে ফোন করলাম, আমি ওসির কাছে। এই তো 1 ঘন্টা হয়ে গেছে। এটা কি ওই যে ব্যক্তিটা আলাকে দত্ত গিয়া নদীতে যাচ্ছে ওই ব্যক্তিটা ওই, কিন্তু তারা 2 দিন পরে এনে টুয়াটুই গেছে, লোকটারা পাইছে না। ইয়ে বালু তুলে যে হানা আছে একটা, আমরা বারবার কইছি যে হানাটার মধ্যে দেখলে মনে হয় পাওয়া যাবে, কিন্তু ওখানে দেখা গেল এই হানাটা থেকে বাসা আবার এদিকে আইছে। এখানে অব্দি ফায়ার সার্ভিস আইছে, আমরা ফোন করার পরে পুলিশ প্রশাসন আইছে না। গাঙ্গে নদীতে ডুব দিছে, জাপ দিছে, পাওয়া যাইতেছে না। আজকে আমরা লাশ পাইছি, এনডিআরএফ কর্মীরা
ফায়ার সার্ভিস তারা ঘটনাস্থলে অনেক খোঁজাখুঁজি তল্লাশি করার পর লাশ পাওয়া গেছে না। আজকে বৃহস্পতিবার 5:30 কিন্তু নাগাদ লাশ পাওয়া গেছে। এখান থেকে ফোন করেছে, আমরা ধরে আইছি, পাবলিক আইছে, আইয়া একটা জনসমুদ্র হয়ে রয়েছে। কিন্তু পুলিশের খবর দিছে, ফায়ার সার্ভিস কর্মীরা পাবলিকের থেকে মানে থানার পিএসও ফোন গেছে যে লাশ পাওয়া গেছে, আমরা আইয়েন। এখনো আইতে আসে না, প্রায় 2.5 ঘন্টা অতিক্রম হয়ে গেছে। আজকে যদি এনে আমার থেকে লাগে আর কি, যদি এনে কোনো পেন্সিডিল কিংবা গাঁজা মদের কোনো কিছু একটা পাওয়া যাইতো, পুলিশ তাড়াতাড়ি কার আগে কারা বাঘ নিব, পকেটটা বাড়িতো, তারা ঘটনাস্থলে আইয়া ফুসতো। কিন্তু আজ লাশ পাওয়া গেছে, লাশের লাগে তারা কোনো হেলদুল নাই, তারা ঘটনাস্থলে অনয়া ফুটছে না, আমজনতা অনয়া রয়েছে, পাবলিক খেপে রয়েছে। কারণটা কি? এটাও কি মেলাগর পিএস কিংবা সোনামুড়া পিএস তারা কোনো ভূমিকা নেই না কিতা? এদিকে করিম খানের মৃত্যুর খবর পৌঁছতেই পরিবারের লোকজন কান্নায় ভেঙে পড়েন। সান্দন টিভি। 31 মে সকাল 11টা থেকে বিকেল 5টা পর্যন্ত ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার ছাত্রছাত্রীদের মার্কশিট এবং সার্টিফিকেট তুলে দেওয়া হবে স্কুলের প্রধান শিক্ষক শিক্ষিকা অথবা তাদের প্রতিনিধিদের হাতে। বৃহস্পতিবার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এই বিষয়ে বিস্তারিত জানান ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি ডক্টর ধনঞ্জয় গণ চৌধুরী। তিনি জানান, গত 24 মে ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়। তারপরে ছাত্রছাত্রীদের মার্কশিট এবং সার্টিফিকেট তৈরির জন্য দপ্তরের কাজ শুরু হয়। তারপর বৈদ্যুতিক লোডশেডিং এবং ঝড় কাজে বাধা হয়ে দাঁড়িয়েছে। তারপরও মার্কশিট ও সার্টিফিকেট তৈরির কাজ দ্রুতগতিতে কাজ সম্পন্ন হয়েছে। আগামী 31 মে সকাল 11টা থেকে বিকেল 5টা পর্যন্ত ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের মধ্যে স্কুলের প্রধান শিক্ষক শিক্ষিকা অথবা তাদের প্রতিনিধিদের হাতে ছাত্রছাত্রীদের মার্কশিট এবং সার্টিফিকেট তুলে দেওয়া হবে। এর জন্য তিনি প্রধান শিক্ষক শিক্ষিকা অথবা তাদের প্রতিনিধিদের আহ্বান জানিয়েছেন ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ থেকে ছাত্রছাত্রীদের মার্কশিট ও সার্টিফিকেট সংগ্রহ করে আনার জন্য। গত 24 মে আমাদের ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের, তারপর ওই বিভিন্ন ইসলামিক বিষয়গুলো বিভিন্ন সবই পরীক্ষার রেজাল্ট আউট হয়ে গেছে। তো আমরা রেজাল্ট আউটের পর থেকে এই কয়েকদিন ছেলে মেয়েদের মার্কশিট সার্টিফিকেট এগুলো তৈরি করার জন্য বোর্ডে কাজ করছিলাম। পদে পদে প্রাকৃতিক দুর্যোগ, লোডশেডিং এগুলো আমাদের বাধা হয়ে দাঁড়িয়েছিল। তো যাই হোক, এখন আমরা এগুলো অতিক্রম করে সব আজকে অবধি সব তৈরি হয়ে আমরা আছি। আমি অনুরোধ করব সারা ত্রিপুরার যে সমস্ত ছেলেমেয়ে ত্রিপুরা থেকে ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের অধীনে যে সমস্ত ছেলেমেয়ে পরীক্ষা দিয়েছে, ওই ছেলেমেয়েদের স্কুলের প্রধান শিক্ষক অথবা শিক্ষিকাগণ যারা আছেন অথবা তাদের প্রতিনিধি, আপনারা কালকে আসুন। কাল সকাল 11টা থেকে বিকেল 5টা অবধি আমরা মধ্যশিক্ষা পর্ষদ অপেক্ষা করব। আপনারা এলেই সব কিছু পেয়ে যাবেন। আপনাদের জানা আছে কী কী নিতে হবে। তো কালকে মধ্যশিক্ষা পর্ষদের অফিস থেকে মাধ্যমিকের এবং উচ্চ মাধ্যমিকের মার্কশিট সার্টিফিকেট এগুলো আপনারা কষ্ট করে এসে নিয়ে যান। অযথা বিভ্রান্ত হচ্ছে মানুষ। রাজ্যে জ্বালানি তেলের কোনো রকম সংকট নেই, কিন্তু তারপরও গত 2 দিন ধরে পেট্রোল পাম্পগুলিতে দেখা যাচ্ছে দ্বিচক্র যান চালকদের ভিড়। পেট্রোল পাম্পের কর্ণধারদের বক্তব্য, এখন পর্যন্ত পেট্রোল সংকটের কোনো রকম খবর নেই তাদের কাছে। মানুষ বিভ্রান্তের শিকার হয়ে পেট্রোল পাম্পগুলির মধ্যে এসে ভিড় জমাচ্ছে। পর্যাপ্ত পরিমাণে পেট্রোল রয়েছে পেট্রোল পাম্পগুলির মধ্যে বলে জানান আগরতলা শহরের এক পেট্রোল পাম্পের কর্ণধার। উল্লেখ্য, আসামে রেল লাইনের উপর ধস পড়ার খবর নিয়ে মানুষ আতঙ্কগ্রস্ত, কিন্তু এখন পর্যন্ত স্বাভাবিক রয়েছে রাজ্যে পেট্রোল ডিজেল। তেলের কাছে তো আমাদের জানা মতো হওয়ার কথা না। 3 দিন যাবতেই এই অবস্থা, পাবলিক কাটিং করছে। তেল তো প্রচুর পরিমাণে তেল দেওয়া হচ্ছে, তারা বাইকে, স্কুটারে, ট্যাক্সিতে যা চলছে তাই দেওয়া হচ্ছে। 3 দিনে আজকাল 3 দিন চলছে, কিন্তু ক্রাইসিসটা কমতেছে। দেখি মানে এমনি তো পেট্রোলের কোনো ক্রাইসিস না, এমনি কোনো পেট্রোলের ক্রাইসিস নেই। আর এরকম কোনো আমাদের কাছে খবর নেই, কোম্পানিও কোনো খবর দেয় নাই যে ক্রাইসিস হবে, তোমার সাধারণ বা গভর্নমেন্ট, লোকাল গভর্নমেন্টও বা কোনো আমাদের কোনো ইনফরমেশন নেই। আমরা শুনতে পারলাম যে এই রাস্তায় নাকি দশ বৃষ্টির জন্য মনে হয়, এটুকুই আমরা আমাদের এছাড়া তার কিছু বুঝতে পারতেছি না। ঠিক আছে।
এমনি তো জানানো সরকার থেকে তো কোনো নির্দেশ দেওয়া সরকার ভাবে তো কোনো নির্দেশ দেওয়া হয়েছে না। সরকার তো এমনি কিছু বলছে না, সরকার তো বলছে যে পরিমাণ মানে ইয়ে আছে। আমাদের তো মানে লাইন দিয়ে তো দাঁড়াই তুলতেছে, নিতে হইতেছে। তেল কি মানে যত যেতেছে তত টাকা দিতে পাইতেছে না, এখানে তো আমার যতটুকু প্রয়োজন আমি নিতেছি, ওখানে কতটুকু দেয় এটা আমি জানি না। আগে তো জানতাম যে 200 টাকা দেয়, ওখানে আমি 200 টাকা নিলাম, কিন্তু কতটুকু দেয় এটা আমি ঠিক সঠিক আমি জানতে পারছি না। আমি 200 টাকারই প্রয়োজন আমি নিচ্ছি 200 টাকা। স্পন্দন সামাজিক সংস্থার পক্ষ থেকে বৃহস্পতিবার আপনার ঘরে স্বাস্থ্য শিবির ও চক্ষু শিবিরের আয়োজন করা হয়। আইরেস হাসপাতাল থেকে 5 জন ডাক্তার ও স্পন্দন সামাজিক সংস্থা থেকে 2 জন ডাক্তার এই শিবিরে অংশগ্রহণ করেন। এদিন আপনা ঘরে বৃদ্ধাশ্রমের 50 জন বৃদ্ধ মায়েদের বিনামূল্যে স্বাস্থ্য, চক্ষু, রক্ত পরীক্ষা করা হয় ও ওষুধ বিতরণ করা হয়। পরবর্তী সময়ে 20টি ঔষধি গাছ আপনা ঘরে বৃদ্ধাশ্রমে রোপণ করা হয়। স্পন্দন সামাজিক সংস্থার সম্পাদিকা ডক্টর হৈমন্তী ভট্টাচার্যের বক্তব্যে সবার নিজেদের মায়ের প্রতি যত্নবান হওয়া দরকার, তাহলেই আমাদের পরিবার সুখ সমৃদ্ধিতে ভরে থাকবে, সমাজ প্রগতিশীল সমাজে পরিণত হবে। সবশেষে আশ্রমের সকলকে মিষ্টি, ফল এবং রামকৃষ্ণ সারদা মায়ের ধর্মীয় বই বিতরণ করা হয়। বৃহস্পতিবার রাজধানীর মেলার মাঠ স্থিত সিআইটিইউ কার্যালয়ে সংগঠনের প্রতিষ্ঠা দিবস পালন করা হয়। উপস্থিত ছিলেন সিআইটিইউর রাজ্য সভাপতি তথা প্রাক্তন মন্ত্রী মানিক দে, সমর চক্রবর্তী, পাঞ্চালী ভট্টাচার্য সহ অন্যান্যরা। সংগঠনের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে এদিন সিআইটিইউ কার্যালয়ে এক আলোচনা সভার আয়োজন করা হয়। এই আলোচনা সভায় আলোচনা করতে গিয়ে সংগঠনের রাজ্য সভাপতি মানিক দে বলেন, সিআইটিইউ একটা লড়াকু সংগঠন। শ্রমিক আন্দোলনে ঐক্য যথেষ্ট গুরুত্বপূর্ণ। ঐক্য ছাড়া আন্দোলনে সফলতা আসে না। সিআইটিইউর ঐক্যে বিশ্বাসী। ভারতবর্ষে প্রথম শ্রমিক আন্দোলন গড়ে ওঠে ব্রিটিশ ও মালিকদের বিরুদ্ধে। ভারতবর্ষে প্রথম ট্রেড ইউনিয়ন হিসেবে আত্মপ্রকাশ ঘটে সিআইটিইউসি। এআইটিইউসির আত্মপ্রকাশের পর শ্রমিক আন্দোলন বিকশিত হয়। যারা এই বক্তব্য বিরোধিতা করলেন তারা হইলেন ভালো, তাদেরকে গ্রেপ্তার করা হলো না। ডিফেন্স অফ ইন্ডিয়া রোড, ভারত রক্ষা আইনে তাদেরকে গ্রেপ্তার করা হলো। গ্রেপ্তার করে অনেকটি জেলে ঢুকিয়ে দেবে 1962 সাল, গেল 1962। এরপরে চীন ভারত যুদ্ধ বন্ধ হলো, শান্তি ফিরে আসলো এবং আলোচনায় বসলেন। এ কথাই বলেছিল যে আলোচনার মাধ্যমে সমাধান করো, যুদ্ধ সমাধান দেয় না। যুদ্ধ জীবনহানি ঘটায়, যুদ্ধ ক্ষতি করে, যুদ্ধ সমাধান না, যুদ্ধ না করে আলোচনার মাধ্যমে সমাধান চায় এবং এটা দিয়ে কোনো সমাধান আসে না এবং সেখানে রাষ্ট্রের ক্ষতি হয়, দেশেরও ক্ষতি হয়। কিন্তু কোনো কোনো যুদ্ধ আবার অনিবার্য হয়ে যায়, যেমন আত্মরক্ষা করার জন্য সেখানে তো ব্যবস্থা নিতে হবে, সেটা আলাদা বিষয়। 1965 সালে আবার ভারত পাকিস্তান যুদ্ধ, সেই যুদ্ধের সঙ্গে একটা অংশকে বলতে শুরু করলেন তারা নাকি পাকিস্তানের দালাল। এই কথাবার্তা বললে একটা নেতৃত্বর একটা ভাবে ত্রিপুরার জন্য যাদের নেতৃত্ব ছিলেন 1962, 1965 কমিউনিস্ট পার্টি যারা তৎকালীন নেতৃত্ব ছিলেন তাদের জেলে যেতে হয়েছে। ঘূর্ণিঝড় রেমেলের প্রকোপ যাওয়ার সাথে সাথে জনসম্পর্ক অভিযানে নেমে পড়লেন প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য। এদিন বনমালীপুর বিধানসভা এলাকায় বাড়ি বাড়ি জনসম্পর্ক অভিযান করেন। বাড়ি বাড়ি তিনি কথা বলেন সাধারণ মানুষের সাথে, সাধারণ মানুষের সুবিধা অসুবিধাগুলির বিষয়ে অবগত হন। প্রদেশ বিজেপি সভাপতি জানান, নয় বনমালীপুর এলাকায় বৃষ্টি হলেও জল জমে যেত। বিজেপির সরকার প্রতিষ্ঠা হওয়ার পর তার থেকে মানুষ মুক্তি পেয়েছে, তারপরও এলাকায় সমস্যা রয়েছে। সেই সকল সমস্যার বিষয়ে অবগত হওয়ার জন্য তিনি এদিন বাড়ি বাড়ি গিয়ে মানুষের সাথে কথা বলেছেন। পাশাপাশি তিনি এদিন এলাকার বিধায়ক গোপাল চন্দ্র রায়ের সমালোচনা করেন। দেখুন, এটা আমাদের পরম্পরা যে আমরা নয় বনমালীপুরের মানুষ কিরকম আছেন এবং সদ্য আপনারা জানেন যে রেমেলের যে বৃষ্টিপাত হয়েছে, তো বিশেষ করে এই বনমালীপুর এলাকায় আমরা সবাই জানি যে জলমগ্ন হয়। তো সেই কারণে এবং সরকার গত দুদিন আগে আপনারা দেখেছেন মাননীয় মেয়র কমিশনারকে নিয়ে এই বনমালীপুর এলাকা আমি ভিজিট করেছি এবং যে জমাট জলের যে সমস্যা আমাদের সরকার সদার্থক ভূমিকা নিয়ে সেগুলির দ্রুত নিরসনের জন্য পদক্ষেপ নিয়েছেন এবং আগে যেভাবে ঘন্টার পর ঘন্টা জল, দিনের পর দিন জল দাঁড়িয়ে থাকতো, কিন্তু এখন আমাদের সরকারের সদিচ্ছার ফলে
যে কিছুক্ষণের মধ্যে এই জল নিষ্কাশনের ব্যবস্থা এরকম করে দেওয়া হয়েছে যাতে জল যাতে এক জায়গাতে না দাঁড়ায়। তবুও কিছু সমস্যা রয়েছে, এই সমস্যাগুলি সমাধান করার জন্য এবং এলাকাবাসীরা কিভাবে চিন্তা ভাবনা করছেন সেইগুলি দেখার জন্য বনমালীপুর এলাকায় আমি বেরিয়েছি। আমার সঙ্গে মণ্ডল সভাপতি এবং বুথের সভাপতি সবাই রয়েছেন। তো আমরা চাই মানুষের পাশে দাঁড়িয়ে মানুষকে যত পরিষেবা দেওয়া যায়, মানুষের পাশে থাকা যায়, সেই সংকল্প নিয়েই। কারণ আমরা ক্ষমতার জন্য রাজনীতি করি না। ভারতীয় জনতা পার্টির মূল উদ্দেশ্য হলো মানুষের জন্য কাজ করা, সমাজের জন্য কাজ করা, রাষ্ট্রের জন্য কাজ করা। তো সেই জিনিসটাকে পাথেয় করে আমরা সবসময় কাজ করি। তো কাজে এইটা আমাদের রুটিন ওয়ার্ক যে আমরা মানুষের পাশে দাঁড়িয়ে মানুষের সমস্যা শোনা এবং তা যাতে দ্রুত সমাধান হয় তার জন্য পদক্ষেপ। 24 ঘন্টার ব্যবধানে ফের আসাম চোরাইবাড়ি পুলিশের হাতে ধরা পড়ল অনলাইন সামগ্রী বোঝাই কন্টেইনার গাড়ি। এতে জব্দ করা হয় বিপুল পরিমাণে, আটক করা হয় নেশার সিরাপ, সাথে আটক করা হয় চালক ও সহচালক মিলে 3 জনকে। জানা যায় বৃহস্পতিবার সকাল 11টা নাগাদ গুয়াহাটি থেকে আগরতলাগামী HR37E4234 নম্বরের একটি VRL লজিস্টিকের কন্টেইনার আসাম চোরাইবাড়ি ওয়াচ পোস্টের নাকা পয়েন্টে আসতেই পুলিশ রুটিন তল্লাশির সময় অনলাইন সামগ্রীর আড়ালে মজুদ থাকা নেশার সিরাপ এসকফ আটক করা হয়। এতে উদ্ধার হয় 14 কার্টুনের মোট 2100 বোতল এসকফ সিরাপ, যার কালোবাজারি মূল্য প্রায় 10 লক্ষ টাকা। আটক করা হয় লরি চালক গম্ভীর সিং ও 2 সহচালক কুলদীপ যাদব ও সন্তোষ যাদবকে। পুলিশের জিজ্ঞাসাবাদে ধৃতরা জানায় তাদের উভয়ের বাড়ি উত্তরপ্রদেশে। পরে ধৃতদের বিরুদ্ধে NDPS আইন অনুযায়ী মামলা রুজু করে আসাম চোরাইবাড়ি ওয়াচ পোস্ট পুলিশ। এদিকে পুলিশি প্রক্রিয়া শেষে বৃহস্পতিবারে ধৃত 3 জনকে করিমগঞ্জ CJM আদালতে সোপর্দ করা হবে বলে জানায়। বিশালগড় মহকুমা হাসপাতালের সামনে ভয়ঙ্কর যান দুর্ঘটনা, তবে হতাহতের কোনো খবর নেই। সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হয় একটি বাইক। ক্ষতিগ্রস্ত বাইকের মালিক সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান, তিনি বিশালগড় মহকুমা হাসপাতালের সামনে রাস্তার পাশে নিজের বাইকটি পার্কিং করে রেখে একটি ওষুধের দোকানে যান ওষুধ ক্রয় করার জন্য। তখন একটি বিকট শব্দ শুনতে পান। সাথে সাথে তিনি ওষুধ দোকান থেকে বেরিয়ে দেখতে পান TR081209 নম্বরের একটি যাত্রীবাহী বাস তার বাইকের ওপর উঠে গেছে। সাথে সাথে তিনি বাইকের কাছে ছুটে এসে দেখতে পান তার বাইক বাস গাড়ির চাকার নিচে চাপা পড়ে রয়েছে। বাসটির চালক ও সহচালক পালিয়ে গেছে। এদিকে বিশালগড় থানার পুলিশ ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায়। পুলিশ ঘটনার তদন্তে নেমেছে। ঘটনা, আমি কিছুক্ষণ আগে বাইকটা পার্কিং করে পাশে ওষুধ দোকানে আমি আসছিলাম, তো হঠাৎ করে একটা আওয়াজ হয়েছে। আওয়াজ হওয়াতে আয়া সেটা দেখতেছে আমার বাইকটা মানে একদম চাক্কা নিয়েছে। পাশে হসপিটাল, বিশালগড় মহকুমা হসপিটালের পাশে মানে এই বাসগুলা এইরকম স্পিডে চালায় যে মানে একটা মানুষ, একটা পেশেন্ট যে রাস্তা পারাপার হইব মানে সেরকম একটা ইয়া থাকে না। ঠিক আছে, মানে আমার একটা করজোর নিবেদন থাকতো যে গাড়িটি যাতে অন্তপক্ষে বিশালগড় দৃশ্যমণির থেকে SDM অফিস পর্যন্ত আস্তে আস্তে যায় সেরকম একটা ইয়া করার লেগে। ঠিক আছে, আর আজকে যদি আমার এই মানে বাইকটা জায়গার হইতে মানুষ থাকতো, বাইকটার পরে ওইদিকে দোকানপাটা ছিল, মানুষরা ছিল। ঠিক আছে, আজকে না হয় মানে কমে 10-15 জনের মানে এখানে একদম স্পট ডেড হইতো। মানে আপনার বাইকের উপরে কিভাবে উঠলো গাড়িটা? কিভাবে উঠছে আমি দোকানের মধ্যে, আমি তো আর করতে পারি না কিভাবে উঠছে। ঠিক আছে না, আমি দোকান থেকে বাইরে সেটা আমি দেখতেছি। তো গাড়ি চালক রেখে আপনারা আটক করতে পারছেন? পাইছি না, চালক গাড়ির মধ্যে আসলে আমরা তো মানে আওয়াজ শুনছি, তো আমি তো আর সেই জানে যে আমি চালককে ধরতে হবে, আমার বাইক কিতে হয়েছে না হয়েছে আমি যেটা জানি না। ঠিক আছে, তো চালক এখান থেকে পরে দেখলাম নাই। পুলিশ আইছে? এখনকার মতো এই মুহূর্তের সংবাদ এই পর্যন্ত। অন্যান্য আপডেটস দেখার জন্য অবশ্যই নজর রাখতে হবে সান্দন টিভির পর্দায়। সান্দন টিভি, দায়বদ্ধতাই যার ঐতিহ্য।